কতদিন পরে বেড়াতে আসা। কাবেরীর বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। পিছন থেকে আচমকা অরণ্য এসে চাপটে ধরেছে। এই, ছিটকে ওঠে কাবেরী। কি হচ্ছেটা কি? কি হচ্ছে? ঘাড়ে মুখ ঘষতে ঘষতে বিড়বিড় করে অরণ্য। এই, ছাড়ো ছাড়ো। এই তো এলাম, দেখো কি অপূর্ব সিনারি। আমি তো তোমার সিনারি দেখবো বলে এসেছি ম্যাডাম। অসভ্য। এরকম বিউটিফুল জায়গায় তুমি কি বলো তো? কিছুই নয়, একজন স্বাভাবিক মানুষ। ম্যাডাম, আমার তর সইছে না। যাও, চান করে এসো। তুমি বেরোলে আমি যাব। চান করে দুজনে ঘুরতে বেরোবো। পাগল, হানিমুনে এসে সিনারি দেখে সময় নষ্ট করব? হানিমুন? কি বলছো? অফকোর্স, তোমার সেকেন্ড হানিমুন, আমার প্রথম হানিমুন। বলতে বলতে অরণ্য সামনে বেড় দিয়ে কাবেরীর ঠোঁটে ঠোঁট গুঁজে দিয়েছে। নমস্কার বন্ধুরা, বং লাইট অফ লাইফে আপনাদের সবাইকে স্বাগত। আমি প্রিয়াঙ্কা। নতুন বছরে আপনাদের অত্যন্ত পছন্দের পরকীয়া প্রেম সিরিজের একটি দুর্দান্ত গল্প ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায়ের লেখা সর্বনাশের সামনে নিয়ে এসে গেছি আপনাদের সামনে। আমি অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, বেশ কিছুদিন যাবৎ আমার শারীরিক এবং পারিবারিক সমস্যার কারণে আপনাদের জন্য গল্প নিয়ে আসতে পারিনি। সেজন্য আমার ভুল ত্রুটি ক্ষমা করে দেবেন এবং অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে কিন্তু ভুলবেন না। শুনতে থাকুন আজকের মন মাতানো গল্প সর্বনাশের সামনে। টানা কাচের জানালা বন্ধ ছিল। কাবেরী খুলে দিল। সঙ্গে সঙ্গে এক ঝলক হিমেল বাতাস শরীর কাঁপিয়ে দিল। সামনের দিকে স্তব্ধ বিস্ময়ে তাকিয়ে আছে কাবেরী। দু চোখ জুড়িয়ে যাচ্ছে তৃপ্তিতে। অহ, কি দৃশ্য হেরিলাম, জন্ম জন্মান্তরেও ভুলিব না। মনে মনে বিড়বিড় করছে। এই লাইনটা দেবেন্দ্রনাথের হিমালয় ভ্রমণে ছিল। সবুজ, শুধু সবুজের মেলা। সবুজ লন, তার ওপর ঢল নেমেছে। সেখান থেকে সবুজ নীল পাহাড়ের ঢেউ। কাছে থেকে দূরে, আরো দূরে রোদ মেঘে ছায়া পড়ে রং পাল্টাচ্ছে। আর এই সবুজ হচ্ছে কাবেরীর প্রিয় রং। তারপর আকাশের গায়ে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে কাঞ্চনজঙ্ঘা। মেঘ ঢেকে দিচ্ছে, ফাঁকে ফাঁকে উঁকি মারছে সোনার মুকুট। কতদিন পরে বেড়াতে আসা। কাবেরীর বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। পিছন থেকে আচমকা অরণ্য এসে জাপটে ধরেছে। এই, এই, ছিটকে ওঠে কাবেরী। কি হচ্ছেটা কি? কি হচ্ছে চাঁদা? ঘাড়ে মুখ ঘষতে ঘষতে বিড়বিড় করে অরণ্য। এই, ছাড়ো, এই তো এলাম, দেখো দেখো কি অপূর্ব সিনারি। আমি তো তোমার সিনারি দেখবো বলে এসেছি ম্যাডাম। অসভ্য।
এরকম বিউটিফুল জায়গায় তুমি কি বলো তো? কিছুই নয়, একজন স্বাভাবিক মানুষ ম্যাডাম। আমার তর্স হয়েছে না। যাও, চান করে এসো। তুমি বেরোলে আমি যাবো। চান করে দুজনে ঘুরতে বেরোবো। পাগল, হানিমুনে এসে সিনারি দেখে সময় নষ্ট করব? হানিমুন? কি যাতে বলছো? অফকোর্স, তোমার সেকেন্ড হানিমুন হলেও আমার ফার্স্ট হানিমুন ম্যাডাম। বলতে বলতে অরণ্য সামনে বের দিয়ে কাবেরীর ঠোঁটে ঠোঁট গুজে দিয়েছে। আস্তে আস্তে টানছে। দরজায় নক হচ্ছে। যা শালা! এক ছটকায় কাবেরীকে ছেড়ে দিল অরণ্য। মুখটুক মুছে দরজা খুলে দিতে এগোলো। চোখ মুখ কুঁচকে গেছে। কেয়ারটেকার বাহাদুর দাঁড়িয়ে। বাহাদুর জিজ্ঞেস করছে, কি খাবে মাম সাহেব? জানলার আলসেতে থুতনি রেখে কাবেরী বলল, তুমি স্নানে যাও, আমি বলে দিচ্ছি। কটকট করে তাকাতে তাকাতে তোয়ালে নিয়ে অরণ্য বাথরুমে ঢুকলো। দড়াম করে দরজা বন্ধ হওয়ার শব্দ। কাবেরী ধীরে সুস্থে বাহাদুরকে লাঞ্চের অর্ডার দিয়ে আবার এসে দাঁড়ালো জানালায়। হিমালয় ওকে চুম্বকের মতো টানছে। সুবীর এখন কি করছে? নিশ্চয়ই অফিসে, ভাবাই স্কুলে। ওর ছুটি 3টে। এভাবে যে চলে আসা যায় কোনোদিন ভাবিনি। কি চমৎকার প্ল্যান করেছে অরণ্য, কোথাও ফাঁক নেই। যা ঘটছে বা ঘটতে চলেছে তার জন্য সম্পূর্ণ দায়ী সুবীর। হ্যাঁ, সুবীরই সম্পূর্ণ দায়ী। কাবেরী জীবনে এসব ভাবেনি। অরণ্য সুবীরের কলিগ। একই কাগজে সুবীর আর্ট ডিরেক্টর, অরণ্য রিপোর্টার। বয়সে বেশ ছোট। অরণ্য সুবীরের ছবির ভক্ত। সুবীর অরণ্যকে ওদের বাড়িতে নিয়ে এলো। প্রথম দেখাতেই কাবেরীর ছেলেটাকে ভালো লেগে গেল। স্মার্ট, হ্যান্ডসাম। অরণ্য প্রথমেই ধাক্কা দিল। কাবেরীর দিকে তাকিয়ে দুষ্টু হেসে বলেছে, সুবীরদা, আপনি কি করে মেয়েদের এত সুন্দর পোর্ট্রেট আঁকেন এতদিনে বুঝলাম। সুবীর হেসেছে। তারপর দিন দিন অরণ্যর এ বাড়ি আসা বেড়েছে। প্রায়ই ওরা 3জন রাতে গ্লাস নিয়ে বসেছে। সেসব রাতে অরণ্য বাড়ি ফেরেনি। ফোনে জানিয়ে দিয়েছে। কোনো রাতে অরণ্য হুইস্কি জড়িত স্বরে বলেছে, আচ্ছা সুবীরদা, একটা কথা বলো তো, এই এক বউ বা বরকে নিয়ে সারাটা জীবন টেনে যাওয়া, এর কোনো মানে আছে? না, কোনো মানে নেই। তবু থাকতে হয় ভাই, এটাই নিয়ম। সংসার টিকিয়ে রাখতে হয়। অরণ্য, তুমি এখনো বিয়ে করনি ভাই। এসবই এখন মাথা ঘামিও না। বিপদ, বুঝলে, খুব বিপদ। কিসের বিপদ? বিয়ে করে ফেললে অন্য পুরুষ বা মহিলার সঙ্গে সম্পর্ক রাখা যাবে না কোথায় লেখা আছে? All bogus tradition. We are all polygamous.
বাই ইনস্টিংক্ট। পাচ্ছ কোথায়? পেলে সম্পর্ক করো না, কে বাধা দিচ্ছে? বাপু হে, আমাদের সোসাইটিতে এসব অত ইজি নয়। পাওয়ার কথা ছাড়ো দাদা। অরণ্য চোখের কোণ দিয়ে কাবেরীকে দেখে নিয়ে বলেছে, যদি পাওয়া যায় তোমার মেনে নিতে আপত্তি নেই তো সুবীরদা? সুবীরের নেশা হলেও তালে ঠিক দেখে ফেলেছে অরণ্যর তাকানো। খলখল করে হেসে বলেছে, আপত্তি কিসের? নো প্রবলেম। ধরো তোমার বৌদির যদি তোমার মনে ধরে, তুমি যদি চাও, তাতে আমি না বলার কে? মিয়া বিপি রাজি তো क्या करेगा বেচারা কাজী। আমি এসব ব্যাপারে লিবারেল। কি বলছো বলতাপল? কাবেরীরও অল্প নেশা ধরে এসেছে। ঝংকার দিয়ে উঠল, মাতাল হয়ে গেছো একেবারে। নাও ওঠো, শুয়ে পড়ো। বলতে গেলে সেই সূচনা, ধিকি ধিকি আগুন খুঁচিয়ে দেওয়া। কাবেরীর চেয়ে সুবীর প্রায় 10 বছরের বড়। তার ওপর ছবি ছবি করে ওর শরীরের খিদে কবেই মরে গেছে। শেষ কবে ওকে আদর করেছে কাবেরীর মনেই পড়ে না। অথচ 37-এ দাঁড়িয়ে কাবেরী এখনো টান টান। শরীরের খাঁজ খোঁজ যথেষ্ট আকর্ষণীয়। কতদিন এমন হয়েছে, নার্সিসাসের মতো নিরাবরণ হয়ে আয়নার সামনে নিজেকেই মেপেছে, দীর্ঘশ্বাস ফেলেছে। অরণ্য হানা দেওয়া বাড়িয়ে দিল। তখনও সুবীর ফেরেনি, ফেরার কথাও নয়। মর্নিং ডিউটি করে ভর দুপুরে অরণ্য এসে হাজির। বাড়ি ফাঁকা। চা খাও ম্যাডাম, তোমার হাতে চায়ের টেস্টই আলাদা। চা খাবে কি? এখন তো লাঞ্চ টাইম। এভরি টাইম ইজ টি টাইম ম্যাডাম, না খাওয়ালে চললুম। চা এনে টেবিলে রাখছে। আচমকা কোমর জড়িয়ে ধরল। এই কি হচ্ছে কি? হ্যাঁ, চা পড়ে যাবে যে। কিছু পড়বে না, তোমার একটু চুমু খাবো। না না, খবরদার অরণ্য, খবরদার বলছি। কি না না? সুবীরদা গ্রিন সিগন্যাল দিয়ে দিয়েছে ম্যাডাম, বেশি ধ্যান তারা করো না তো। সুবিধা বললে হলো, আমার ইচ্ছে অনিচ্ছে নেই বুঝি? হ্যাঁ, তোমার ইচ্ছে তো আছেই ম্যাডাম। অরণ্য চোখ চিনতে ভুল করে না। বলতে বলতে জোর করে ঠোঁটের মধ্যে ঠোঁট ডুবিয়ে দিল। কাবেরীর তখন কি অবস্থা ও যদি জানতো। ঘুমন্ত আগ্নেয়গিরি ঠেলে বেরোচ্ছে। এই যে ম্যাডাম, রবীন্দ্রনাথ হয়ে গেলেছে। যাও, গিজারে জল গরম আছে। অরণ্য মাথা মুছতে মুছতে বেরিয়ে এসেছে। কাবেরীর ঘোর কেটে গেল। উষ্ণ জল গায়ে ঢালতেই কি আরাম, সব শ্রান্তি উবে গেছে। বাথরুমের দরজায় হঠাৎ ঠক ঠক। কে? আমি। আমি ছাড়া আছে কে? কি হয়েছে? কিছুই হয়নি। একবার খোলো না, তবে তো হবে। একবার খোলো না লক্ষ্মীটি, তোমায় দেখবো। মানে? মানে আবার কি? তোমায় বার্থডে শুটে দেখবো।
একবার খোলো না। মারবার থাপ্পড়? সে মারো, যত খুশি মারো, যেখানে ইচ্ছে মারো, তবু খোলো। পাজি কোথাকার। বলল বটে, কিন্তু শরীরে কাঁপুনি ছিল। বিয়ের পর প্রথম প্রথম এমন হতো। তাড়াতাড়ি সালোয়ার কামিজ পরে বেরিয়ে এলো কাবেরী। চলো বেরো। টিপ পড়তে পড়তে কাবেরী বলল, কোথায়? তুমি অদ্ভুত লোক তো, তোমার সুবিরদাকে পৌঁছে সংবাদ দিতে হবে না? হ্যাঁ নিশ্চয়ই, বলবে অরণ্য আমায় খুব ইয়ে করেছে। হাতের চিরুনি দিয়ে এক ঘা দিল কাবেরী। অরণ্য ওকে জড়িয়ে ধরে বলল, সব তুলে রাখছি, আজই সুদে আসলে মিটিয়ে দেব কিন্তু। দুজনে পাশাপাশি হাঁটছে, বাতাস ভর্তি অক্সিজেন, কোনো ক্লান্তি আসে না। পাহাড়ি উত্তরাই পথ, একদিকে পাহাড়, অন্যদিকে খাদ। পাহাড়ের খাঁজে খাঁজে কাঠের বাড়ি, অনেক নিচে শহর। কালিম্পং এর এই তাসিডিং টুরিস্ট লজ মূল শহর থেকে অনেকটা ওপরে, প্রায় শেষ বিন্দুতে। এরপরেই আর্মি ক্যাম্প শুরু, খুবই নির্জন নিরালা, ওদের পক্ষে আদর্শ। সমস্যা একটাই, মোবাইলে টাওয়ার আসে না। একটা ফোন করতে হলেও বেশ খানিকটা নেমে আসতে হয়। সুতো ছেড়ে দিয়েছিল সুধীরই। প্রথম প্রথম অরণ্য বাড়িতে এলে ও সুবীরকে জানিয়ে দিত। সুবীর হাসতো, বলতো, আসুক না, তোমার খারাপ লাগবে না তো, একা একা থাকো, সঙ্গ দিয়ে যায়। সঙ্গ? এসব জেগে ঘুমানো ছাড়া কি? নিজের চাহিদা নেই, বউকে আগুনের দিকে ঠেলে দাও। অরণ্য একদিন সকাল 10টায় এসে হাজির। কাবেরী তখনও রাত পোশাকে। সুবীর ছেলেকে নিয়ে সবে বেরিয়েছে। দরজা খুলে ও অবাক, তুমি সাত সকালে? নাইট ডিউটি ছিল, চলে এলাম, তুমি বড্ড টানছিলে। পাগল, ছানটান করনি, চলে এলে? অরণ্য অদ্ভুত হেসে চলেছে। আজ আমরা দুজনে একসঙ্গে চান করবো যে, ঠিক রাধা কৃষ্ণের মতো। তোমায় আমি সাবান মাখিয়ে দেব, তারপর জল ঢালবো আস্তে আস্তে। কি সেই মুহূর্তে ছিটকে সরে গেছিল কাবেরী। ছেলেটা সাংঘাতিক কথা জানে। কাজের মেয়ে মানদা এসে না পড়লে সেদিনই হয়তো সবকিছু হয়ে যেত। হাঁটতে হাঁটতে ওরা বাজারের কাছে এসে পড়েছে। দোকানপাট, রেস্তোরাঁ, ছোট ছোট হলুদ বোর্ড ঝোলানো ফোন বুথ। একটা খুপড়িতে ঢুকে পড়লো কাবেরী, ফোনের বোতাম টিপলো। হ্যালো, হ্যালো মা। হ্যাঁ বাবাই সোনা, স্কুলে যাওনি? আজ তো স্যাটারডে, ছুটি মা। দিদার কাছে গিয়ে সব ভুলে গেছো? ওহো, তাই তো। তোমরা সব ভালো আছো তো সোনা? বাবা আমার? হ্যাঁ মা, ফাইন। তোমার জন্য একটু একটু মন খারাপ করছে মা। দিদা কেমন আছে? এখন ভালো। মন খারাপ করো না বাবু, লক্ষ্মী হয়ে থাকো। 2-3 দিন পরে তো ফিরে যাচ্ছি বাবা। বাবাকে বলো কেমন? হ্যাঁ মা, তুমি আবার কবে ফোন করবে? কাল সকালে করবে তো মা?
হ্যাঁ বাবা, কাল সকালেই করব, রোজ করব। সারি, হ্যাঁ, বাই বাই। ফোন রেখে অব্দি হৃৎপিণ্ড লাফাচ্ছে। বাবাই সোনার মায়ের জন্যে মন কেমন করছে। ও যদি জানতো মা সত্যি এখন কোথায়। কি গো ম্যাডাম, মুখ অমন বাংলার 5 হয়ে গেল কেন? কাবেরী অরণ্যর মুখের দিকে তাকালো, আস্তে আস্তে বলল, বাবাই ফোন ধরেছিল, ওর মন খারাপ করছে। চলো অরণ্য, ফিরে যাই। অরণ্য এক মুহূর্ত পলকহীন চোখে চেয়ে রইল, তারপর হো হো করে হেসে উঠল। তুমিও পারো বটে, ছেলের বয়স 13 হয়ে গেল প্রায়, এখনো এত পুতুল। জানো, বিদেশে এই বয়সের ছেলে গার্লফ্রেন্ডের সঙ্গে ডেটিং করে। 3rd ক্লাস ইন্ডিয়ান সেন্টিমেন্ট। ফরগেট অল বেবি। এখানে শুধু তুমি আর আমি। কলকাতায় ফেরার পর তোমার সংসার, আন্ডারস্ট্যান্ড? চলো, অনেক বেলা হয়েছে। কাবেরী ঘোরের মধ্যে ঘাড় নাড়ল। শিলিগুড়ি থেকে কালিম্পং পর্যন্ত আসা টুরিস্ট লজ বুকিং সব ব্যবস্থাই অরণ্য করেছে। নিখুঁত অ্যারেঞ্জমেন্ট। কাবেরীর বাপের বাড়ি জলপাইগুড়ি শহরে। বহুদিন আসা হয়ে ওঠেনি, ফোনেই যোগাযোগ। 15 দিন আগে বাবা জানালেন মায়ের শরীর ভালো নেই। মাকে দেখতে খুব ইচ্ছে করছিল। এদিকে ছেলের ফার্স্ট টার্ম পরীক্ষা সামনে, সুবীরের পুজো সংখ্যার চাপ, সবাই মিলে বেরোনার উপায় নেই। অরণ্য শুনেই লাফিয়ে উঠেছে। ऐसा मौका और कहाँ मिलेगा? কাবেরী বড় বড় চোখে চেয়েছিল। বুঝলে না, সত্যি মেয়েদের ঘটে বুদ্ধি এত কম। থোড়া সা দিমাগ লাগাও ম্যাডাম। কাবেরী তবুও হাঁ। শোনো ভালো করে, তুমি সুবীরদাকে বলবে ট্রেনের টিকিট কেটে দিতে, মাসিমাকে দেখতে যাবে। আমিও একই দিনের একই ট্রেনে টিকিট কাটছি। অফিস থেকে নর্থ বেঙ্গলের একটা অ্যাসাইনমেন্টে ম্যানেজ করেছি। দুজনে টুক করে নেমে যাব এনজেপি, ওখান থেকে স্ট্রেট কালিম্পং। 2 রাত ওখানে মজা করে তুমি চলে যাবে মার কাছে, আমি অফিসের কাজে। নো রিস্ক। এগ্রিড? কাবেরীর বুকের মধ্যে হঠাৎ ঢাকের বাজনা বেজে উঠেছিল। মুক্তি, কতকাল পরে মুক্তির স্বাদ। তারপর থেকে এখনো পর্যন্ত সব ঠিকঠাক চলছে। সুবীর এসেছিল স্ত্রীকে ট্রেনে তুলে দিতে। রিস্তা তোষা হুইসেল না দেওয়া পর্যন্ত অরণ্যের টিকি রাখা যায়নি। কাবেরীর বুক কাঁপছিল। ডানকুনি পেরোতেই মক্কেল হাজির, একই কোচে টিকিট। একটু দূরের বাদ, বাইরের লনে বাহাদুর দাঁড়িয়ে আছে। এক গাল হেসে বলল, মেম সাহেব, খানা রেডি, লাগা দে? হ্যাঁ। বিয়ের ঠিক পরেই ওরা বেড়াতে গেছিল ভুটানে। তা প্রায় 15-16 বছর হয়ে গেল। কাবেরী স্পষ্ট মনে আছে। ভালোভাবে জানাজানি হতে হতে কেটে গেছিল প্রায় 3-4 দিন। তারপরেও লজ্জা, সংকোচ। কাবেরী তখন মোটে 20-21। তার সঙ্গে সুবীরের ছবির নেশা। পাহাড়, অরণ্য, নিসর্গ দেখে খেপে গেল। কাবেরীও ভীষণ ভালোবাসে প্রকৃতি, তবে ওর মতো নয়। হানিমুনেও শান্তিনিকেতনী ছোলা কাঁধে, যেখানে সেখানে বসে পড়ছে, স্কেচবুক পেন্সিল নিয়ে আঁকছে,
সঙ্গে যে ফুটন্ত এক তরুণী আছে হুঁশ নেই। কাবেরীর মাঝে মাঝে বিরক্ত লেগেছে। প্রায় অপরিচিত স্বামী, মুখ ফুটে বলতে পারেনি। সেদিক দিয়ে পাল্লায় মাপলে এবারে সেকেন্ড হানিমুন কয়েকশো মাইল এগিয়ে, কোনো তুলনাই হয় না। কাল সন্ধে পর্যন্ত একটু বাঁধো বাঁধো ছিল, রাত নামলে সব বন্ধন মুক্ত, লজ্জাহীন। এখনো এই প্রান্ত যৌবনেও শরীর মনে যে এত ইচ্ছে লুকিয়েছিল বুঝতে পারেনি। এক ধাক্কায় বয়স কমে গেছে 10 বছর। দুপুরে এক সিট আনন্দের পর ফুরফুরে মেজাজে ঘুম থেকে উঠেছে দুজনে। বাইরের লনে বিকেলের চা খাচ্ছে। হঠাৎ কাবেরীর মনে পড়ে গেল, শোনো, একটা মারাত্মক ভুল হয়ে গেছে। কি? আজ ফোন করা হয়নি। রবিবার, তোমার সুবীরদা বাড়ি থাকবে। বাবাই ফোন না পেয়ে যদি জলপাইগুড়ি ফোন করে। ও ম্যাডাম, ফরগেটল, তোমায় মানুষ করা গেল না, সর্বক্ষণ ভয়েই মরছ। ওরা ফোন করতে যাবে কেন? তুমি তো কাল বলেই দিলে তুমি করবে। হ্যাঁ, না মানে করিনি তো। করনি আবার কি? আজ দিন চলে গেছে নাকি? এখন করবে। বি হ্যাপি সোনা। অ্যাংজাইটি, আই অ্যাসিওর ইউ, এভরিথিং ইজ অল রাইট। চলো। কাবেরী পুটপুট বোতাম টিপল। বাজছে, বুকের মধ্যে থক থক। কে ধরবে? সুবীর? ওর গলা কাঁপবে না তো? ফোন বেজে যাচ্ছে, কেউ ধরছে না তো। বাড়ি নেই? কোথায় গেল? হ্যাঁ, ধরেছে। হ্যালো, কে কে বলছো? আমি কাবেরী। তুমি কে? বৌদি, আমি মান্যদা। তুমি কোথায় গো বৌদি? কি হয়েছে? এসব জিজ্ঞেস করছে কেন? মানতার তো এখন বাড়িতে থাকার কথা নয়। ঠিক এলো, বিকেলে আসে না তো। তবু কাবেরী গলায় সব কর্তৃত্ব জড়ো করে বলল, কেন? আমি তো এখানে। তুমি একা বাড়িতে কেন? আমি তো পাহারা দিচ্ছি গো বৌদি। তুমি কোথায় গো? দাদা বাবু তো তখনই ফোন করলো তোমার বাপের বাসায়, সেখানে তো তুমি যাও নাই গো। বাজে বকো না, বাজে বকো না তো। কি হয়েছে বলবে তো? বৌদি, খোকার পা ভেঙে গেছে গো। বাথরুমে দাইতে গিয়েছিল, সাবানে হইরকে পায়খানার প্যানে পা ধুইকে গিয়েছিল। সে কি যন্ত্রণা ছেলেটার, খালি মা মা করে চেল্লাচ্ছে, কাঁদছে। দাদা বাবু তো পাগল পাগল অবস্থা। তারপর গাড়ি নিয়ে ছুটছে নার্সিং হোমে। ভেঙে পড়েছে কাবেরী। তাসের ঘরের মতো সব ভেঙে যাচ্ছে। ওরা এখন কোথায় মানদা? নার্সিং হোমে আছে গো বৌদি। দাদা বাবুর ছুটো ফোনে কথা করলি সব জানতে পারবা। রান্না পড়ে আছে গো। আমি দড়াম করে ফোন নামিয়ে রেখেছি কাবেরী। আর শোনার সহ্য করার ক্ষমতা নেই ওর। অরণ্য কিছু বলতে গেছিল, কাবেরীর চোখ মুখ দেখে চুপ করে গেছে। দু চোখ দিয়ে ফিনকি দিয়ে জল গড়াচ্ছে। শরীর বেতস পাতার মতো কাঁপছে। অতটা চড়াই পথ কিভাবে টানতে টানতে নিজেকে নিয়ে এসেছে জানে না। বাংলোর লনে পৌঁছে শরীর ছেড়ে দিল। শরীরের সব জল কি আজ চোখ দিয়েই বেরিয়ে যাবে?
বাবাই সোনা, ওর বাবাই সোনা। পাশ থেকে অরণ্য কিছু বলতে যাচ্ছিল, অস্বাভাবিক জোরে চেঁচিয়ে উঠেছে কাবেরী, চুপ করো, আর একটাও কথা বলবে না। ওর চোখ জ্বলে উঠেছে বাঘিনীর মতো, সীমাহীন ঘৃণা শরীরে মোচড় দিচ্ছে। সন্ধে নামছে, আলোর ফুলকি জ্বলে উঠছে কালিম্পং শহরে। কাবেরী উঠে দাঁড়িয়েছে, হন হন করে ঢুকে গেল বাংলোয়। পিছন পিছন অরণ্য অস্বাভাবিক দ্রুততায় ব্যাগে কাপড় গোছাচ্ছে। এখনই আমি শিলিগুড়ি ফিরব, ব্যবস্থা করো। এত রাতে? সন্ধ্যের পর পাহাড়ে? কোনো কথা শুনতে চাই না। কাল সকালের মধ্যে আমায় কলকাতা ফিরতে হবে, সে যেভাবেই হোক। অরণ্য চোরের মতো দৌড়ে নিচে নেমে গেল। গল্পটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। এরকমই আরো সুন্দর সুন্দর গল্প নিয়ে হাজির হব পরবর্তী পর্বে।